আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের একটা রাজ্যের বিধানসভা নির্বাচন, মোট 294টি আসন, ভোট দিয়েছেন প্রায় 6.5 কোটি মানুষ। আজ সেই ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে, কিন্তু এটা শুধু ভারতের একটা রাজ্যের ক্ষমতার লড়াই নয়। এই নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের পুরো সমীকরণ। তিস্তার পানি পাবে কিনা বাংলাদেশ, সীমান্তে পুশিন বাড়বে কিনা, ঢাকা দিল্লি সম্পর্ক উষ্ণ হবে কি শীতল, এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কলকাতার ভোট বাক্সে। কারণ পশ্চিমবঙ্গ জিতলে বিজেপি আর পশ্চিমবঙ্গ ধরে রাখলে তৃণমূল, দুটো পরিণতি বাংলাদেশের জন্য আলাদা আলাদা বার্তা নিয়ে আসে। 2024 সালের 5 আগস্ট পরবর্তী লীগের নেতারা নিরাপদ আশ্রয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করার পরেও তারা নিরাপদ ছিল না। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা লীগের নেতাকর্মীদের প্রাইভেসি ব্রেক করেছে। অসংখ্য তথ্য আমাদের কাছে ছিল, আমরা অনেকবার বলার চেষ্টা করেছি। রাজনৈতিকভাবে অনিরাপদ ছিল লীগের নেতাকর্মীরা, বিশেষ করে প্রভাবশালী যারা নেতাকর্মী ছিল। বিভিন্ন সময় আপনারা দেখেছেন তাদের বিভিন্ন ভিডিও ফুটেজ, তাদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের যারা নেতাকর্মী ছিল তারাই এই সবকিছু প্রচার করেছে, জামাতিদের কাছে পৌঁছে দিয়েছে। বিশেষ করে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, তার কাছে এই বিষয়গুলা ব্যাপক আকারে আসতো। এগুলা কিন্তু দৃশ্যমান সত্য। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা লীগের সেই সব নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা বলবে, তারা সত্যিটাই বলবে, মিথ্যা কথা বলবে না। জুলাই আন্দোলনের সময় মমতা ব্যানার্জি ফুয়েলের মতো বাংলাদেশে কাজ করেছে। 21 জুলাইয়ের সমাবেশে সে অর্থাৎ মমতা বলেছিল বাংলাদেশের পরিস্থিতির উপর তারা নজর রাখছে এবং অসহায় মানুষ এপারে এলে আশ্রয় দেবে। অর্থাৎ জুলাই সন্ত্রাসে যারা লিপ্ত ছিল, যারা রাস্তায় নেমে রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেছে, যারা রাস্তায় নেমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আহ্বান জানিয়েছিল এবং আশ্রয় দিয়েছিল। তার এই আশ্রয় সংক্রান্ত মন্তব্যকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক বলে অভিহিত করেছিল এবং এটার প্রতিবাদও জানিয়েছিল। তবে মমতার বক্তব্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল যে বাংলাদেশে সত্যি গণহত্যা হচ্ছে। এছাড়াও জুলাই আন্দোলনের সময় কলকাতায় যাবতীয় যত প্রটেস্ট হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই সব প্রটেস্টের বেশিরভাগই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত। মমতার চাওয়াতেই এই প্রটেস্ট গুলা কলকাতায় হয়েছিল। এইটাও দৃশ্যমান সত্য। জামাত শিবিরের সন্ত্রাসীরা আগুন সন্ত্রাস পরবর্তী সময়ে কলকাতায় আশ্রয় নিয়েছে। মমতা জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়দাতা, যার সবচেয়ে বড় প্রমাণ মেলে 2019 সালের দিকে। কলকাতায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশে শিবিরের সাবেক নেতাদের দেখা গিয়েছিল। সে সময় এটা নিয়ে কলকাতার বেশ কিছু গণমাধ্যম নিউজও করেছিল এবং পরবর্তীতে অনুসন্ধানী প্রতিবেদনে জানা গিয়েছিল মুসলিম ভোট ব্যাংকের উপর বিশেষ প্রভাব বিস্তারের জন্য মমতা এই বিশেষ উদ্যোগ নিয়েছিল। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় মমতার প্রত্যক্ষ মদদে কলকাতার বুকে স্লোগান উঠেছিল, সিসি হাসিনা লজ্জায় বাঁচিনা। স্লোগান দিয়েছিল তৃণমূলের নেতাকর্মীরা, যার সরাসরি মদত ছিল মমতার। এর সাথে যোগ দিয়েছিল বাম সংগঠনের বিভিন্ন ছাত্র নেতৃত্ব। মমতার তত্ত্বাবধানে কলকাতার বুকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান উঠেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুলে গেলেও আমরা সহসায় ভুলে যাব না। তিস্তা পানি চুক্তি, এইটা নিয়ে জনগণের যে ক্ষোভ, দীর্ঘদিনের ক্ষোভ, এই ক্ষোভের একমাত্র কারণ মমতা। কেন্দ্রীয় সরকারের সম্মতি থাকা সত্ত্বেও, অর্থাৎ বর্তমান বিজেপি সরকারের সম্মতি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের অধীনস্থ হবার কারণে কখনোই তিস্তা চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠেনি। শেখ হাসিনা একাধিকবার চাওয়াতেও মমতা এই চুক্তি বাস্তবায়ন করতে দেয়নি। মমতা একটি রাষ্ট্রের ক্ষুদ্রতম একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ নামক স্বতন্ত্র রাষ্ট্রের প্রধানমন্ত্রী। বৈশ্বিকভাবে শেখ হাসিনার আলাদা আইডেন্টিটি আছে, যেটা তথাকথিত বাংলার ইজারাদার মুখ্যমন্ত্রী জোকার মমতার নাই। প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা পায়, কিন্তু মমতা বাঙালিয়ানা জয় বাংলার অগ্নিকন্যা হিসেবে, বাংলার নেতা হিসেবে বিশ্ব দরবারে শেখ হাসিনাকে মানুষ চেনে, মমতাকে কজন চেনে? ঠিক এ কারণেই মমতার এইরকম হিংসা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতেই পারতেন না। উপরে আমি যতগুলা কারণ বললাম, এসবের জন্য মমতাকে পশ্চিমবঙ্গে গদিচ্যুত দেখতে চাওয়া আমার পরম আনন্দের। শেখ হাসিনাকে খালেদা জিয়ার চাইতেও বেশি হিংসা করা নারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেটা মানেন বা না মানেন, এটাই সত্য। আমি পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন বিজেপিকে চাই? কারণ আমি মনে প্রাণে প্রত্যাশা করি বাঙালি সব জায়গায় হুচট খাক। নিজের শেকড় ভুলে যাওয়া এ জাতির পতন দেখে আমি পৈশাচিক আনন্দ পেতে চাই। কারণ যে মানুষটি একটি জাতির জন্ম দিয়েছেন,
সেই বঙ্গবন্ধুকে নিজ দেশে অসম্মান করা হয়েছে, তার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। যে ধানমন্ডি 32 ছিল মুক্তিযুদ্ধের সূতিকাগার, আমাদের আবেগের একমাত্র ঠিকানা, সেই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কাজ কলকাতার দাদাবাবুরা এসে করেনি, এই কাজ কোনো ভিন দেশের মানুষ এসে করেনি, করেছে এই বঙ্গের একদল অকৃতজ্ঞ অসভ্য বাঙালি, যিনি বুলেট আর গ্রেনেডের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন, যিনি একটা তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। সেই নেত্রীকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তাকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল। যারা তাকে হত্যা করতে পারেনি তাদের আক্ষেপ দেখে আমার এখন মনে প্রাণে ইচ্ছা করে তারা ধ্বংস হোক। তাদের জন্য আমার বিন্দুমাত্র করুণা কাজ করে না। আমি মমতাকে দেখতে পারি না। জুলাই মাসের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে তার প্রত্যক্ষ সমর্থন ছিল। মুর্শিদাবাদে বসে জুলাই সন্ত্রাসীরা যখন একের পর এক চক্রান্ত করেছিল, মমতার সরকার সবকিছু জেনে বুঝে হাত গুটিয়ে বসেছিল। আরেকটা বিষয়, মমতাকে অপছন্দ করা মানে কংগ্রেসের বিরোধিতা করা না। কংগ্রেসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। মমতা আর কংগ্রেসের আদর্শ যে সম্পূর্ণ আলাদা, সেটা মমতার কার্যক্রমের মধ্য দিয়ে বারবার প্রমাণিত হয়েছে, এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কংগ্রেস এবং মমতা এক জিনিস না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে হয়তো কয়েক লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী বাঙালিকে ভারত থেকে পাঠিয়ে দেওয়া হবে, এটা জেনেও আমি বিজেপিকে সমর্থন করি। কারণ একটাই, রোহিঙ্গা সমস্যার পাশাপাশি আরো কয়েক লক্ষ মানুষ যখন এদেশে ফেরত আসবে, তখন বাংলাদেশের পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমান বুঝবে রাষ্ট্র পরিচালনা করা ঠিক কতখানি কঠিন। তখন বুঝবে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া ঠিক কতখানি কঠিন। তখন আর পিআর টিম দিয়ে জনাব তারেক রহমান এই পরিস্থিতি সামাল দিতে পারবেন না। বাঙালি যখন নিজের কর্মফলের জন্য রাস্তায় বসে কাঁদবে, আমি তখন সেই কান্না দেখে উল্লাস করব। আমাকে মানুষ বলবেন, বলেন, ধর্মীয় উগ্রবাদী বলবেন, বলেন। যে জাতি নিজের ইতিহাসের সম্মান দিতে জানে না, যে জাতি নিজের অভিভাবককে অসম্মান করে, সে জাতির ধ্বংস হওয়াটাই অনিবার্য। বাঙালি যত বেশি কাঁদবে, আমার ভেতরের দহন তত বেশি শান্ত হবে। অকৃতজ্ঞতার কোনো ক্ষমা হয় না, পৃথিবী কখনোই অকৃতজ্ঞদের ক্ষমা করে না। অগ্রিম অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারীকে। মমতা পিসি, আপাতত আপনার চ্যাপ্টার পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত শেষ হওয়ার খুব সন্নিকটে। প্রিয় সুধী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে যে একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে, এই সময়টাতে তারা কাকে বিশ্বাস করবে, কাকে অবিশ্বাস করবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা দুর্দিনে আপনি বিশ্বস্ত সঙ্গী পাওয়া, বিশ্বস্ত বন্ধু পাওয়া, বিশ্বস্ত কর্মী পাওয়া, বিশ্বস্ত নেতা পাওয়া, বিশ্বস্ত শত্রু পাওয়া খুবই দরকার। শেষ কথাটি যেটি বললাম যে বিশ্বস্ত শত্রু, একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষের যে জীবন, মানুষের যে যৌবন, যে জীবনের ভেতর দিয়ে, যে সময়ের ভেতর দিয়ে মানুষ যায়, সেখানে জীবনে বন্ধু যেমন আসে, শত্রুও আসে। বন্ধু সম্পর্কে মানুষকে যতটা কষাস হতে হয়, শত্রু সম্পর্কে তার চেয়ে অনেক বেশি কষাস হতে হয়। কেননা যে শত্রুর সাথে আমার পাঞ্জা লড়তে হবে, যে শত্রুর মোকাবেলা করে আমাকে জীবনের সামনের দিকে যেতে হবে, তাদের সম্পর্কে আমাদেরকে অনেকটা কষাস হতে হয়। তা আজকের দিনে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম দিয়েছে, রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোতেই তাদের হাতে সৃষ্টি হয়েছে। গত 54 বছরে কিছু কিছু বদল হয়েছে, এটা জীবনের ধারা, সময়ের দাবি। কিছু পরিবর্তন সংশোধন হবেই, কিন্তু ছাঁচ যেটা, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের মানুষের মনন, চিন্তা, চেতনায়, ভাবনায় রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোটি বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের মধ্যে দিয়েছে। আজকে বাংলাদেশ সেই কাঠামোর ভেতরে থেকেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নামক রাষ্ট্রটির দিকে যদি একটু দূরবীন দিয়ে আপনি একটু দেখেন, দেখবেন এই দেশের যত বড় বড় প্রজেক্ট আছে, অর্থাৎ যেগুলো রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার মতো, খেয়াল করে দেখেন, আপনাকে যদি কেউ 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা দেয়, এটা আপনার জীবনে ছোট কোনো উন্নতি সাধন করবে। একবেলা খেতে পারবেন, একটা জামা কিনতে পারবেন, একটা বাড়ি কিনতে পারবেন, অথবা কোনো একটা দর্শনীয় স্থান ভ্রমণ করে আসতে পারবেন। কিন্তু আপনাকে যদি কোটি কোটি টাকা দিয়ে দেয়,
তাহলে কিন্তু আপনি আপনার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিমণ্ডল নিজের মতো করে তৈরি করে নিজের শ্রেণী পরিবর্তন করতে পারবেন। তো বাংলাদেশ শ্রেণীগতভাবে কি ছিল? একটা তৃতীয় বিশ্বের দরিদ্রতম রাষ্ট্র। সেই দরিদ্রতম রাষ্ট্র থেকে একটি মধ্যম আয়ের দেশে পদার্পণ করার জন্য বাংলাদেশের যে লিফট আপের দরকার ছিল, যে একজন নেতার মাধ্যমে, নেত্রীর মাধ্যমে, দলের মাধ্যমে, মনন এবং মেধার মাধ্যমে এই দেশটাকে শিফট করে দেওয়া, অর্থাৎ একটা দরিদ্র রাষ্ট্র থেকে, ভিক্ষুকের রাষ্ট্র থেকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করা, সেই কাজটি কে করেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তার উন্নয়নের ফিরিস্তি দিতে গেলে সেটা এই ভিডিওতে শেষ হবে না, তাই তার উন্নয়নের কোনো ফিরিস্তি আমি দিতে চাই না। শুধু এই কথাটিই বলতে চাই, বাংলার মানুষ সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, তারা সবাই এই কথাটা ভেতরে ভেতরে স্বীকার করে শেখ হাসিনা বাংলাদেশের প্রভূত উন্নতি সাধন করেছে। তারপরেও শেখ হাসিনাকে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসের নিরিখে একটু বিচার করে দেখেন, সাম্প্রতিক সময়ে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ পা রাখতে শুরু করেছে। আর মাত্র 2-3 মাস পরে আমাদের জাতীয় গ্রেডে এই 1200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। 2টি চুল্লি করা হচ্ছে, একটি চুল্লিতে 1200, আরেকটি চুল্লিতে 1200, মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ 60 বছর অনবরত এই জাতি পাবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের জনসংখ্যা পৃথিবীতে 8ম বা 7ম। সেই 7ম বা 8ম জনসংখ্যার দেশে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু জনসংখ্যা অনেক। আমরা জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে 5ম বা 6ম। এই বড় জনসংখ্যার দেশে আমাদের উন্নয়নের জন্য কোনো তেল সম্পদ আমাদের নেই। আমাদের কোনো পারমাণবিক শক্তি কোনো কালে ছিল না। আমাদের বিকল্প জ্বালানিরও সেই রকম কোনো সংস্থান ছিল না। তাহলে এই দেশকে লং রানে এগিয়ে নিতে হলে একটা বড় রকমের প্রকল্প দরকার, যেই প্রকল্প ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আসবে দেশের জন্য। সেটি শেখ হাসিনার মাথায় আসলো। তিনি রাশিয়ার সাথে চুক্তি করে পৃথিবীর মাত্র এই 200টি রাষ্ট্রের মধ্যে 33টি রাষ্ট্রের এই পারমাণবিক প্রকল্প রয়েছে। বাংলাদেশ রাশিয়ার সাথে চুক্তি করে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে। এটা নিয়ে অনেক দুর্নীতির নানান ডালাও অভিযোগ শুনবেন, কিন্তু কোনো সোর্স থেকে কোনোভাবে একটিও সত্যতা মেলেনি। বরং এখন তারা দাবি করছে যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুতের স্বপ্নদ্রষ্টা খালেদা জিয়া। খেয়াল করে দেখেন এই কথাটির সাথে কেন বলছি, একটু পরে আমি আপনাকে আরো একটু মিল দেখাবো। খেয়াল করে দেখেন যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি করার জন্য শেখ হাসিনাকে ক্ষমতার থেকে এভাবে আউটস্টেট করা হয়েছে। যে কটি ভালো কাজের জন্য শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরেকটি হচ্ছে পদ্মা সেতু। অর্থাৎ বাংলাদেশ একটি গরিব দেশ, একটা ফকিন্নি দেশ। এই ফকিন্নি দেশ এত বড় স্বপ্ন দেখবে কেন? ফকিন্নি দেশ মানুষ এত বড় স্বপ্ন কি করে দেখে? এত বড় প্রজেক্ট কি করে নেয়? সেই আপনার যে প্রভু আমেরিকা, তারা সেটা স্বপ্নে দেখেছিল যে বাংলাদেশে এরকম কিছু হতে পারে না। কিন্তু আমেরিকার স্বপ্নকে মিথ্যা প্রমাণ করে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন, ট্রেন চালিয়ে দিয়েছেন, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও প্রতিস্থাপন করে এখন সেটার মধ্যে ইউরেনিয়াম ঢালা হয়ে গেছে। তার মানে নর্মাল নিয়ম হচ্ছে ইউরেনিয়াম দেওয়ার পর সেটা 2 থেকে 3 মাসের মধ্যে বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা হতে শুরু করবে। তার মানে কি, এখন হচ্ছে মে মাস, জুন, জুলাই, আগস্ট, আর মাত্র 3 মাস। অগাস্ট মাসে বাংলাদেশে এই জ্বালানিটি, অর্থাৎ এই বিদ্যুৎটি আমাদের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। তাহলে খেয়াল করে দেখেন এই যে দুটা প্রকল্প, একটা পদ্মা সেতু প্রকল্প, আরেকটি এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পাবনায়। এখন এটি বিএনপি
আমরা দেখেছি, খালেদা জিয়া বলতে শুনেছি যে এটার উপর দিয়ে, মানে আপনারা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বলছে যে এটা দেশের জন্য একটা হুমকি, মানুষের জন্য হুমকি, বাংলাদেশ এবং দেশের মানুষ এটা দ্বারা কোনোভাবে উপকৃত হবে না, বরং মানুষ একটা বিপদের মধ্যে পড়বে। কিন্তু আজকে তার নেতারা, বড় বড় লোকেরা বলছে যে না, এটা তো তাদেরই স্বপ্ন ছিল। খেয়াল করে দেখেন, এটা তাদের স্বপ্ন ছিল, কিন্তু এতদিন পর্যন্ত তারা এটার পক্ষে ছিলেন না। পদ্মা সেতুর কথা এক খালেদা জিয়া বলেছিলেন কি, আপনারা পদ্মা সেতুতে চড়বেন না, এটা ভেঙে পড়বে। তো এখন কি পদ্মা সেতু ভেঙে পড়ছে? বিএনপির লোকেরা কি এটাতে চড়ছে না? চড়ছে না, আমি মনে হয়, আশা করি চড়ছে না। খেয়াল করে দেখেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত কোথাও, মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত কোথাও খালেদা জিয়া, তারেক রহমান, তার বাবা জিয়াউর রহমানের নাম, গন্ধ, স্পর্শ কোনো কিছুই ছিল না। যুদ্ধ যখন চলে, তিনি তখন পাকিস্তানের একজন সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে এসে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে এখন তারা বলছে তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তার নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। শেখ মুজিব কেউ না, আওয়ামী লীগ কেউ না, বিএনপি সব করেছে। ঠিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আজকে কিন্তু তারা সেইভাবেই বলছে যে এটা তো খালেদা জিয়ার এই স্বপ্ন ছিল, এটা তো তারেক জিয়ার এই স্বপ্ন ছিল, এটা তো তারেক জিয়ার বাপ মৃত্যুর পরে স্বপ্ন দেখছিল। এই যে তাদের স্বপ্ন দোষ, এই স্বপ্ন দোষের বাংলাদেশ তারা আজকে কোথায় নিয়ে যাবে সেটা দেখার একটা বিষয়। কারণ আমরা বলতাম মুজিবের স্বপ্ন, মুজিবের তো আসলে স্বপ্ন ছিল, সবচেয়ে বড় স্বপ্নটি বাংলাদেশের স্বাধীনতা, সেটি আমরা পেয়েছি। তিনি দুইটি কথা বলেছেন, একটি হচ্ছে স্বাধীনতা আর একটি হচ্ছে মুক্তি। এই স্বাধীনতার সংগ্রাম আমাদের শেষ হয়ে গেছে, আমাদের এখন যে সংগ্রাম চলছে সেটি মুক্তির সংগ্রাম। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা জিনিস বলে দিতে চাই, ওই স্বাধীনতার ঘোষক আসলে আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে এই জায়গাটিকে কিভাবে বিএনপি উদ্বোধন করে দখল করার চেষ্টা করছে। অর্থাৎ এই যে গত 10 বছর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুতের কর্মকাণ্ড চলছে, এটার যোগান দেওয়া, এটার চুক্তি করা, এটার মানে ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া, এটার সাথে বিদেশি আন্তর্জাতিক সম্পর্ক করা, সবই করলেন শেখ হাসিনা, তার প্রশাসন এবং আওয়ামী লীগ। আর এখন এটার ফসলটা কার কাছে? বিএনপির কাছে। ঠিক স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রেও একই ঘটনা তারা ঘটিয়েছে। এই যে ঘটানো, তারা এটা ঘটাবেই সারা জীবন, তারা কিছু করতে পারবে না, তাদের এমন কোনো প্রকল্প নাই। আপনি খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে যে চুক্তি করেছে, ওই চুক্তিতে ইনডাইরেক্টলি একটা ক্লজ রয়েছে যে বঙ্গোপসাগরের অবাধিত প্রান্তরে আমেরিকাকে তেল গ্যাস অনুসন্ধান করতে দিতে হবে। এই তেল গ্যাস অনুসন্ধান করার যে জায়গাটি, প্রথমে বার্মার সাথে আমরা একটি, শেখ হাসিনার সময়ে 14 কি 16 সালে আমরা জার্মানিতে একটি আন্তর্জাতিক আরবিট্রেশন মামলার মাধ্যমে 1,31,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বার্মার দখল থেকে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অন্তর্ভুক্ত হয়েছে। খেয়াল করে দেখেন, আমাদের যে ডিপ সি, সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে এই 1,31,000 বর্গ কিলোমিটার। তারপরে ভারতের সাথে আমাদের যে সমুদ্র সীমা নিয়ে ডিসপিউট ছিল, সেখান থেকেও এই নেদারল্যান্ডে একটি আরবিট্রেশন মামলার মাধ্যমে ভারত 4,500 আর বাংলাদেশ 20,500 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পায়। তার মানে দেখেন, এই যে ভারতের থেকে 20,000 আর বার্মা থেকে 1,31,000, মোট 1,50,000 বর্গ কিলোমিটার জায়গা আমরা পেলাম সমুদ্র সীমা হিসেবে। আর সেই সমুদ্র সীমা এখন এই তারেক রহমানের সরকার বরাদ্দ দিবেন আমেরিকাকে। খেয়াল করে দেখেন, এটার অর্জনে, এটার চিন্তায়, এটার প্ল্যানিংয়ে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু ছড়িটা এখন তারাই ঘুরাচ্ছে। খেয়াল করে দেখবেন আপনারা। শুধু তাই না, ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দরটি জিয়ার নামে ছিল, পরে এখন হযরত শাহজালাল হয়েছে, এই বিমানবন্দরটির কাজটি শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে। সেই বিমানবন্দরটি যখন শেষ হয়, তখন এটার মধ্যে নাম দেওয়া হয় জিয়াউর রহমান। আপনারা খেয়াল করে দেখবেন,
কাশপুরে একটি ব্রিজ, যে প্রথম ব্রিজটি, এই ব্রিজটির কাজ শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে জিয়াউর রহমান গাড়ি চালিয়ে উদ্বোধন করে এটা তার নায়ক হয়ে যান। তার মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সৃষ্টি করবে আর ভোগ করবে বিএনপির মতো তাবেদার, দালাল এবং বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধকারী এই দলটি, মৌলবাদীদের সমর্থনকারী এই দলটি, বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের সমর্থন করা এই দলটি। তাই এই বিএনপির প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের, নেতাদের একটি সচেতন থাকতে হবে যে তারা কখনো আওয়ামী লীগের বন্ধু হতে পারে না। তাই আমরা ভবিষ্যতে ভোট দেওয়া, জোট দেওয়া, আমাদের কর্মসূচি করা এবং আমাদের চিন্তা চেতনা করার ক্ষেত্রে বিএনপিকে জন্মগত শত্রু হিসেবে চিন্তা করে এগুতে হবে। তা না হলে আমরা পদে পদে আরো লাঞ্ছিত হব। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে।